এইগুলো হচ্ছে কয়েকটা কথা যেটা আমি বললাম। আমি লাস্টে কয়েকটা মানে তথ্য থেকে তত্ত্বের দিকে গিয়ে আমি দু চারটে কথা বলতে চাই। প্রথম হচ্ছে যে আমরা সবাই যারা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছাত্র শিক্ষক কর্মী হিসেবে আমাদের সকলকে এইটা জিজ্ঞেস করতে হবে যে বিশ্ববিদ্যালয় জিনিসটা কি, হোয়াট ইজ এ ইউনিভার্সিটি। এটা কি কেবলমাত্র একটা বাড়ি, কটা লোক তারা মাইনে পাচ্ছে, এটা হলেই হয়ে গেল? এই ধরনের ভিশনটা কিন্তু এক বর্তমান আমাদের দেশের যারা নেতা, এবং আমি বলবো যে সেখানে আমার দুঃখের সাথে মনে হয় যে ডান বাম এদের মধ্যে কোনো তফাৎ নেই। তারা মনে করছে যে একটা বড় বাড়ি, সেখানে কয়েকটা পিএইচডি ওয়ালা লোককে ঢুকিয়ে দাও, সেটা একটা ইউনিভার্সিটি হয়ে গেল। সেটা কখনোই ইউনিভার্সিটি হতে পারে না। কারণ ইউনিভার্সিটির মধ্যে এক ধরনের অর্গানিক এভলিউশনের ব্যাপার আছে। আমি আজ থেকে 26 বছর আগে যাদবপুরে পড়তে এসেছিলাম। তখনকার যাদবপুর এবং এখনকার যাদবপুরের মধ্যে যেরকম অনেকগুলো কন্টিনিউইটি আছে, তার মধ্যে অনেকগুলো পার্থক্যও আছে। এইটা একটা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়ের কাজটা কি? বিশ্ববিদ্যালয়ের কাজ কিন্তু ইনফরমেশন দেওয়ার নয়, সেটার জন্য ইন্টারনেট আছে। বিশ্ববিদ্যালয়ের কাজও কিন্তু আমি মনে করি না প্রাথমিকভাবে নলেজ ক্রিয়েশন। বিশ্ববিদ্যালয়ের প্রথম কাজ হলো চ্যালেঞ্জ করা। দ্যাট ইউ হ্যাভ টু চ্যালেঞ্জ থিংস। যে জন্য সম্প্রতি আমাদের এখানে যে বিক্ষোভ মিছিল ঘেরাও এটসেট্রা এটসেট্রা এগুলো হলো, আমার যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে যে একটা পদক্ষেপ কর্তৃপক্ষ আমি তারা নিতে চলেছে বা নেবে বলে বলেছে, তার বিরুদ্ধে যে প্রতিবাদটা করা হলো সেটা আমার খুব ভালো লেগেছে। এবং এখানে কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি এবং আরো কয়েকজন ছিল তারা উঠে চলে গেছে, যাদের সাথে ওই রাত্রির বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে আমার কথোপকথন গল্প হতো যে কেন হচ্ছে কি হচ্ছে। আমি অ্যাপ্রিসিয়েট করেছি যে এই বিরোধিতাটা হচ্ছে। আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে ফর্ম অফ প্রোটেস্ট নিয়ে, সেটা নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু এইটাই হচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাজ, টু চ্যালেঞ্জ হোয়াট ইজ এক্সিস্টিং। কারণ বর্তমানে যেটা রয়েছে সেটা যদি আমরা চ্যালেঞ্জ না করি তাহলে কোন রকম উন্নয়ন, কোন রকম উন্নতি, কোন রকম প্রগতি, কোন রকম ক্রমবিবর্তন, কোন রকম ক্রমবিবর্ধন কিছুই ঘটতে পারে না। এবং বিদেশি যে শিক্ষা সংগঠনগুলো এখানে আসবে তারা একটা জিনিস করবে না, সেটা হচ্ছে চ্যালেঞ্জ করবে না। তার কারণ তারা টাকা করতে আসবে, এবং টাকা করতে গেলে তুমি চ্যালেঞ্জ করতে পারো না। আবার আমি সুকান্ত দার কথা বলি। সুকান্ত দার আরেকটা চমৎকার লেখা আছে যেখানে উনি বলছেন যে ফিজিক্সের সাথে কবিতারও প্রয়োজন আছে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এখানেই আছে প্রথম বেরোবে। এবং সেই জন্যে তুমি যদি শুধুমাত্র একটা ম্যানেজমেন্ট, ফিজিক্স মাইনাস ফিলোসফি ইজন্ট প্রোগ্রেস, সুকান্ত দার লেখা। ফলে তোমার ইনস্টিটিউশন হতে পারে যেটা তোমাকে ম্যানেজমেন্টের কিছু ইনফরমেশন, কিছু টেকনিক শেখাবে, বা ইঞ্জিনিয়ারিং কিছু ইনফরমেশন কিছু দেবে এবং কিছু টেকনিক শেখাবে। ইউনিভার্সিটি হতে পারে না। এবং আমার মতে এই ইনস্টিটিউশনস গুলোর কোনো অধিকার নেই টু কল দেমসেলভস এডুকেশনাল ইনস্টিটিউশনস। হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট। এই ট্রেনিং ইনস্টিটিউট আসতে পারে, ট্রেনিং ইনস্টিটিউট হয়তো আসবে। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি যে কথাটা ঋতব্রত বলল সেখান থেকে যে ওই আফ্রিকার যারা নেতারা, এবং সেটা আমরা দেখবো যে সেটা ইন্দো চায়নার যারা নেতারা, ভারতবর্ষের যারা নেতারা, সকলে কিন্তু, সকলে না, তাদের মধ্যে অনেকেই কিন্তু ইউনিভার্সিটি এডুকেটেড। এবং অনেক সময় যে মাদার কান্ট্রি, কলোনিয়াল পাওয়ার, তাদের ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। হোচিমিনের কথা ভাবো, জওয়াহরলাল নেহরুর কথা ভাবো, মহাত্মা গান্ধীর কথা ভাবো। এরা প্রত্যেকে বিদেশে পড়াশোনা করেছেন, ওখানে শিখেছেন, দেশে এসেছেন, এবং তারপরে এই যে অথরিটিকে চ্যালেঞ্জ করা, এটা কিন্তু ইউনিভার্সিটির বাইরে তুমি খুব একটা বেশি করতে পারবে না। একটা ইউনিভার্সিটিতে এটা হতে পারে,
1968 সালে ফ্রান্সে যে বিপ্লবটা হয়েছিল, সেই বিপ্লব হওয়ার পরে শিক্ষক ছাত্র এক ধরনের ঐক্যতা হয়েছিল, সেটা ইতিহাসটা এখানে বলার জায়গাও নয়। কিন্তু পরবর্তীকালে ফ্রান্সে যে অনেকগুলো পরিবর্তন এলো এই 68-এর জন্য, সেই বিপ্লবের নেতাদের মধ্যে যারা ছিলেন, ড্যানিয়েল কোহন-বেন্ডিট খুব নাম করা। ড্যানিয়েল কোহন-বেন্ডিট পরবর্তীকালে একটা নতুন ধারা নিয়ে এখন গ্রিন পার্টি করছে। ফলে তোমরা বিশ্ববিদ্যালয় থেকে যে ধরনের রাজনীতি করো, সেটা যাই হোক না কেন, সেটা মানে এবিভিপি হোক আর মাওবাদ হোক, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। যদি সেটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেটা করো, সেখান থেকে তোমরা যেগুলো শিখবে সেটা পরবর্তীকালে তোমাদেরকে কর্মক্ষেত্রে এবং সমাজের ক্ষেত্রে নেগোসিয়েশনটা করতে অনেকটা সাহায্য করবে। এটার জন্যই কিন্তু এই ইউনিভার্সিটির প্রয়োজন। একটা ইউনিভার্সিটির যে একটা স্পেস, যেখানে 17 থেকে 23, 24, 25, 26, কয়েকটা ক্ষেত্রে 30 বছর বয়স অবধি তোমাকে এক ধরনের রিঅ্যাসিওরেন্স দেওয়া হচ্ছে যে তুমি অনেক কিছু করতে পারো, যেটা তুমি বাইরের জগতে গিয়ে করতে পারো না। কর্তৃপক্ষ একটা কিছু করতে চাইছে বা করার উদ্দেশ্য প্রকাশ করেছে, তার বিরুদ্ধে তুমি স্লোগান দিতে পারো, মিছিল করতে পারো, সিগনেচার ক্যাম্পেইন করতে পারো। এগুলো কোনোটাই থাকবে না, কারণ মূলত বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলি, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি যেগুলো আসবে, সেগুলো এখানে আসবে পয়সা করার জন্য। যারা এর পক্ষে আছেন তারা বলবেন যে একটা ক্লজ তো আছে, এটা লেখা আছে যে প্রফিটস যেগুলো হয়, এটা পড়ে দিচ্ছি, এখানে আছে, no part of the surplus in revenue generated in India, it is clause 5.3, by such foreign education provider after meeting all expenditure in regard to its operations in India shall be invested for any purpose other than for the growth and development of the educational institutions established by it in India. তার মানে কি বলা হচ্ছে যে তোমার লভ্যাংশটা তুমি দেশে ফেরত পাঠাতে পারবে না, সেটা তুমি আরো বড় বড় আরো ক্যাম্পাস তৈরি করতে পারবে। এবং ঋতব্রত যে কথাটা বললো যে এখানে ইউজিসি কন্ট্রোল থাকবে না, এটা কিন্তু সরাসরি সেভাবে লেখা নেই, এটা খুব কায়দা করে লেখা আছে। সে কায়দাটা কি আমি সেটা এখন বলার আমি সময় নিতে চাই না, কিন্তু বেসিক্যালি ওটা যেটা বলা হচ্ছে যে ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইউজিসির কাছে যাবে, ইউজিসি বলবে যে এটা যোগ্য না অযোগ্য, কিন্তু ইউজিসি যদি অযোগ্য বলেও তাহলে একটা অ্যাডভাইজারি কাউন্সিল আছে 3টে লোকের, তারা যদি বলে হ্যাঁ যে এটা এই সংগঠনকে বা এই বিদ্যালয়কে বা এই বিশ্ববিদ্যালয়কে এখানে আসতে দাও, তাহলে তাদেরকে দেওয়া হবে। আমি শেষ করতে চাই, অনেক কিছু বলার আছে, পরে যদি তোমাদের প্রশ্ন থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, আর যদি কমপ্লিটলি বোর্ড হয়ে যাও তাহলে বাইরে আমি তোমাদেরকে চাও খাওয়াতে পারি। সেটা হচ্ছে যে আমার মতন মধ্যবয়সী একজন মাস্টারমশাইকে দিয়ে প্রথমত আমাকে বিশ্বাস করা উচিত না তোমাদের। আমি যা বলছি সেটাই ধ্রুব সত্য, সেটা কেন মেনে নেবে? আমার মনে হয় যে একটা কাজ যদি এসএফআই থেকে তোমরা করতে পারো, সেটা হচ্ছে যে এই বিলটা, এখনো তো অ্যাক্ট হয়নি, এই বিলটা যদি গোটাটা বাংলায় অনুবাদ করে ফেলতে পারো। আমাদের দেশের লেজিসলেশনের একটা বড় সমস্যা হচ্ছে যে ওই বাই দি এলিট, ফর দি এলিট, অফ দি এলিট, ফর দ্য স্ট্যাটাস কো, এটা হচ্ছে কারণ আমি যখন ইংরেজি কথাগুলো বলছি তোমরা কিন্তু বুঝতে পারছো। দুর্ভাগ্যবশত এরকম প্রচুর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে ভারতবর্ষে যেখানে আমি যদি ইংরেজিতে কথা বলি তাহলে সকলে বুঝতে পারবে না, এবং অন্যান্য ক্ষেত্রে, বীজ আইনের ক্ষেত্রে, বীজ বিলের ক্ষেত্রে আরো অনেকগুলো বিল আছে যাদেরকে ডিরেক্টলি এফেক্ট করবে, তাদের ভাষায় এগুলো কোথাও ছেপে বেরোয় না। তোমরা যখন একটা বিতর্ক শুরু করতে চাও, একটা আলোচনা শুরু করতে চাও এটা নিয়ে, আমার মনে হয় প্রথম কাজটা হওয়া উচিত যে আমরা সব
28টা বা 32টা মেজর ল্যাঙ্গুয়েজে আমাদের অনুবাদ করার দরকার নেই, বাংলায় করে ফেল। এবং বাংলায় অনুবাদ করতে গিয়ে দেখবে এটা অনুবাদ করা কতটা কঠিন, এটা খুব খুব জটিল ভাষায় লেখা আছে। এবং আমার নিজের বিশ্বাস, এটা আলথুজারের একটা বিখ্যাত কথা আছে, গল্পটা দিয়ে শেষ করবো আর দুটো কথা বলে। আলথুজারকে জানো তো? যাদবপুরে পড়লে আলথুজারের নাম জানতেই হয়। আলথুজারের আত্মজীবনী আছে, দ্য ফিউচার লাস্টস আ লং টাইম। সেখানে আলথুজার বলছেন যে ওর বাবা ছিলেন একজন ব্যাংকের ম্যানেজার এবং খুব দ্রুত খুব সিনিয়র পজিশনে চলে গিয়েছিলেন। আলথুজার লিখছেন যে আমার বাবা ওই পজিশনে গিয়েছিলেন তার কারণ বাবা কি বলতেন কেউ বুঝতে পারত না, কিন্তু প্রচন্ড কনফিডেন্টলি কথা বলতেন। সবাই কনফিউজড হয়ে গিয়ে তাদের তাদের কাজ করতে, এবং সম্ভবত কি ব্রিলিয়ান্ট ম্যানেজার। ম্যানেজমেন্ট অনেকটাই এই ধরনের, ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট টেকনিক। এবং ক্রমশ আমাদের এই রাজ্যসভা লোকসভায় যে ধরনের বিল আসে এবং যেগুলো আইনে পরিণত হয়, এগুলো এই ধরনের। এই বিলটা পড়তে গেলে কিন্তু তুমি যদি টেলিগ্রাফ পড়ে বুঝতে পারো তা সেটা যথেষ্ট নয়। দ্যাট ইজ নট গুড এনাফ টু ইন্টারপ্রেট দিস বিল। তাহলে কি হয়ে যায়? তাহলে হয়ে যায় যে আমরা তো বলছি গণতান্ত্রিক, আমরা যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু তারপরে আমরা চাপিয়ে দিচ্ছি। আমার মতন একটা মাঝবয়সী লোকে তোমাদেরকে বলছে, না অর্ধেকের কম হয়তো তোমাদের অনেক বেশিরভাগের বয়স, আমি এসে বলছি যে এই জিনিসগুলো লেখা আছে তোমরা মেনে নিচ্ছ। এটা দুটো জিনিস প্রমাণ করে। এক হচ্ছে যে আমি এটা পড়েছি, আমার মতন করে বুঝেছি, আমার যে ইচ্ছাটা সেটা তোমাদের উপরে চাপিয়ে দিচ্ছি। আরো ভয়ঙ্কর হচ্ছে যে তোমরা বড্ড কুঁড়ে, তোমরা নিজেরাই প্রচেষ্টাটা করছো না। তোমাদের মধ্যে কজন এই বিলটা পড়েছো? হাত তোলো। গোটা বিলটা একজনও পড়া। আমার মনে হয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয় বা জওহরলাল নেহরু ইউনিভার্সিটির মতন একটা বিশ্ববিদ্যালয়, এইখানকার যারা ছাত্র নেতা এবং বাম মনোভাব সম্পন্ন, যাদবপুরে তো আর অন্য কোনো মনোভাব সম্পন্ন নেতা নেই, বামমতি বাম, তাদের প্রত্যেকের এটা দায়িত্ব হওয়া উচিত, প্রত্যেকের এটা দায়িত্ব নেওয়া উচিত যে এই ধরনের আলোচনা যখন শুরু হবে তখন এক, আমরা নিজেরা এটা পড়ে নেব, এবং দুই, এটা যাদের উপর এটা চাপিয়ে দেওয়া হবে, যারা তোমাদের মতন একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে না বা তোমাদের মতন একটা কলেজে পড়ে না, যেখানে তোমরা একজন শিক্ষককে বললে যে সমন্তদা এসে বলবেন, তিনি বলেন হ্যাঁ বলবো, তারপরে দুদিন ধরে তিনি হোমওয়ার্ক করছেন। এরকম শিক্ষক কিন্তু তোমরা অনেক পাবে, কিন্তু সব কলেজে পাবে না। এবং আরেকটা প্রবণতা থাকবে, সেটা হচ্ছে যে তিনি নিজে যেটা ভাবছেন তার ব্যাখ্যাটা তিনি চাপিয়ে দেবেন, সেখানে স্বাধীন চিন্তার অবকাশটা আর থাকে না। এই হোয়াট এক্স্যাক্টলি ইজ দিস থিং? আবার পড়ছি প্রেমে পড়ছি আমি, জাহাজ একটা লোক বিদেশে গিয়ে বিগড়ে গেল। আমার ভিতরে